এসএসসি ব্যাচ 2025। আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সঙ্গে আছে আমি নাজিমুজ্জামান নাজিম। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছো এবং সেই অনুযায়ী কঠোর পরিশ্রম করে যাচ্ছ, তাদের সবচেয়ে বড় কনসার্নের জায়গা হচ্ছে ইংরেজি। তোমরা এটা ভেবে ভেবেই শেষ হয়ে যাচ্ছ যে আমি ইংরেজিতে কিভাবে ভালো করব, এত কঠিন প্রশ্ন আসে, এত বেশি মানুষ ইংরেজিতে ফেল করে, আমি কি পাশ করতে পারবো কিনা, আমি এই ইংরেজিতে ভালো করে আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারবো কিনা। তোমাদের সবার মনে এই একটা ভয়, কিন্তু আমি তোমাদের এটা নিশ্চিন্ত করতে পারি যে বাংলাদেশে অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি কোশ্চেনটা অনেক বেশি সোজা হয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যেহেতু সবার আগে হয় এবং এইটা আমাদের সবচেয়ে বড় একটা স্বপ্নের জায়গা, সেই জন্য এর প্রিপারেশন নিতে গিয়ে আমরা সব কিছু পড়ে ফেলি। ইম্পর্টেন্ট যেটা ইম্পর্টেন্ট না, আমরা সব কিছু পড়ে ফেলার কারণে আমাদের প্রস্তুতিটা একটু অগোছালো হয়। আর মাত্র 40 দিনের মতো সময় আছে এবং এই 40 দিনে যদি তুমি আজকের এই ভিডিওটিতে বলা টপিকগুলো খুব ভালো মতো ক্লিয়ার করতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির জন্য এর বাইরে আর কোনো কিছুর প্রয়োজন নেই। তুমি এই টপিকগুলো পড়ো, খুব ভালো মতো ক্লিয়ার করো, এই 40 দিনে বারবার রিভাইজ করো, ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইংরেজি অংশটুকু আছে এটাতে তুমি ভালো পড়বে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফাইনাল সাজেশন ফর ডিইউ নিয়ে, ঠিক আছে? তোমাকে যদি আমি বলতে চাই, তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিতে যাচ্ছ, তোমাকে একটু মাথা খাটায় প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? সব কিছু পড়া যাবে না। যেগুলো থেকে বারবার কোশ্চেন এসেছে, যে টপিকগুলো থেকে বারবার কোশ্চেন এসেছে, সেই টপিকগুলো তোমাকে বারবার ভালো করে পড়তে হবে। ওই টপিকগুলো থেকে যদি কোনো প্রশ্ন আছে, সেটা যেন ভুল ক্রমেও ভুল না হয়ে যায়, ভুল করেও ভুল করা যাবে না, ঠিক আছে? তো আমি যদি বলি যে প্রথমত তোমাকে আমি 6টা টপিক দেখাবো। এই 6টা টপিক তোমাকে খুব ভালো মতো ক্লিয়ার করতে হবে ভাইয়া। এই 6টা টপিক দেখো, এই যে প্রথমত কি বলা আছে, ফিগার অফ স্পিচ, ঠিক আছে? ফিগার অফ স্পিচ থেকে প্রতি বছর একটা করে কোশ্চেন এসেছে এবং এবার যখন তুমি পরীক্ষা দিতে বসবে, এই ফিগার অফ স্পিচ থেকে এবারও তুমি একটা কোশ্চেন কমন পাবে। তার মানে তোমাকে এই ফিগার অফ স্পিচ, যেমন পার্সনিফিকেশন, অক্সিমোরন, মেটাফোর, সিমিলি, ঠিক আছে, ইটারেশন, এই জিনিসগুলো তোমাকে খুব ভালো মতো পড়ে ফেলতে হবে এবং সেটা অবশ্যই তোমার টেক্সট বুক থেকে খুব ভালো মতো পড়ে ফেলতে হবে। এর পরবর্তীতে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমাকে খুব ভালো মতো পড়ে নিতে হবে। প্রতি বছর প্রিপোজিশন থেকে হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নয়তো জেনারেল প্রিপোজিশন, এগুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসছে, ঠিক আছে? তার মানে তোমাকে এই টপিকটাও খুব ভালো মতো পড়তে হবে। এর পরবর্তীতে যদি আমি বলি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, প্রতি বছর কোশ্চেন আসে, এবারও আসবে আশা করা যায়। এর পরবর্তীতে যদি বলি স্পেলিং, এর পরবর্তীতে কি বলবো, স্পেলিং। স্পেলিং আসেনি এমন কখনো হয়নি, প্রতিবার একটা তোমাকে কারেক্ট স্পেলিং বা ইনকারেক্ট স্পেলিং তোমাকে দিবেই। তার মানে তোমাকে এই স্পেলিংটা খুব ভালো মতো চর্চা করতে হবে, ঠিক আছে? এর পরবর্তীতে যে টপিকটা আছে দেখো সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম, এটার সিনোনিম কি, এই ওয়ার্ডের অ্যান্টোনিম কি, তারপরে হচ্ছে এই ওয়ার্ডটা কোন জিনিসটাকে রেফার করছে, এই জাতীয় কোশ্চেনগুলো বারবার চলে আসতেছে। তার মানে তোমাকে এই কোশ্চেনের উত্তরগুলো জানার জন্য, এই কোশ্চেনের উত্তরগুলো করতে পারার জন্য তোমাকে কি করতে হবে, সিনোনিম অ্যান্টোনিম বেশি বেশি করে পড়তে হবে, ঠিক আছে? এর পরবর্তীতে 6 নম্বরে আছে গ্রুপ ভার্ব। তাহলে এই যে গ্রুপ ভার্ব, এটা থেকেও কিন্তু বারবার কোশ্চেন আসছে, ঠিক আছে? তাহলে আমি তোমাকে এখানে যে 6টি টপিক দিয়েছি, কয়টি টপিক দিয়েছি, এই 6টি টপিক, এই 6টি টপিক থেকে তুমি মিনিমাম তুমি 5টা কোশ্চেন কমন পাবা, মিনিমাম 5টা কোশ্চেন, এবং ম্যাক্সিমাম তুমি 7টা কোশ্চেনও পেতে পারো, ঠিক আছে? তার মানে আমি তোমাকে বলেছি যে ফিগার অফ স্পিচ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, ঠিক আছে? এই 6টা টপিক থেকে তুমি মিনিমাম 5টা এবং ম্যাক্সিমাম কয়টা, 7টা কোশ্চেন কমন পাবা। এখন আমি তোমাকে যদি বলি এই টপিকগুলোর মধ্যে আবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো, যেমন এই যে দেখো ফিগার অফ স্পিচ থেকে কোশ্চেন কখনোই মিস যাবে না, এটা 3 স্টার, ঠিক আছে? তারপরে স্পেলিং থেকে কখনো মিস যাবে না, এটা 3 স্টার। এর পরবর্তীতে দেখো এই সিনোনিম অ্যান্টোনিম থেকে কখনোই কোশ্চেন মিস যাবে না। তার মানে এই যে তোমাকে আমি কয়টা কোশ্চেন দিলাম, 1টা 2টা 3টা, আর হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এটা হচ্ছে 2 স্টার, প্রিপোজিশন 3 স্টার, ঠিক আছে? এবং এইটাকে আমরা 2 স্টার দিব। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ফিগার অফ স্পিচ, এটা থেকে কোশ্চেন আসবেই, লিখে নাও তুমি। আজকে তুমি এই ভিডিও দেখছো, এটা তুমি লিখে রাখো যে নাজিম ভাইয়া বলেছে যে ফিগার অফ স্পিচ থেকে একটা কোশ্চেন আসবে, যদি না আসে তাহলে আমাকে এসে বলো।
এর পরবর্তীতে দেখো অ্যাপ্রোপ্রিয়েট পজিশন বা জেনারেল প্রিপোজিশন থেকে কোশ্চেন আসবেই, তারপর স্পেলিং থেকে কোশ্চেন আসবেই এবং সিনোনিম অ্যান্টোনিম থেকে কোশ্চেন আসবেই। তার মানে এই মুখস্থ পার্টের যে অংশগুলো আছে এগুলো তোমাকে খুব ভালো মতো পড়ে ফেলতে হবে। এর জন্য তুমি কি করতে পারো, তোমার টেক্সট বই কেন্দ্রিক তুমি পড়াশোনা করতে পারো। এটা প্রথম ওয়ে যে তোমাকে একটু টেক্সট বই কেন্দ্রিক পড়ালেখা করতে হবে। এর পরবর্তীতে কি হবে, তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো খুব ভালো মতো পড়ে ফেলতে হবে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চাকরি পরীক্ষার, তারপরে হচ্ছে বিভিন্ন, আমি যদি বলি তোমার হচ্ছে বিসিএস পরীক্ষার এই যে প্রশ্নগুলো এগুলো তোমাকে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা খুব ভালো মতো যদি তুমি প্রিপারেশন নিতে পারো তাহলে কি হবে বলো দেখে, তুমি মিনিমাম 5 নাম্বার কমন পাবো। এখন দেখো এটার জন্য না তোমাকে একটু পরিশ্রম করতে হবে। কি রকম পরিশ্রম করতে হবে, একটু প্রতিদিন পড়তে হবে, বারবার রিভাইজ করতে হবে। এর জন্য তুমি কি করতে পারো, যে একটা আলাদা খাতা করতে পারো এবং এই জিনিসগুলো এই 6টা আইটেম তুমি ভাগ করে নিতে পারো, ঠিক আছে? ভাগ করে নিয়ে প্রতিদিন একটু একটু করে লিখে লিখে পড়তে হবে যাতে তুমি ভুলে না যাও। এবং এক সপ্তাহ পড়ার পরে ওই জিনিসটা কোনো এক শুক্রবারে গিয়ে রিভাইজ করতে হবে, আবার 6 দিন পরে আরেকটা শুক্রবারে গিয়ে রিভাইজ করতে হবে। কন্টিনিউয়াস রিভাইসের ভিতরে থাকতে হবে। তোমার মুখস্থ পার্ট, তোমার যে বই তুমি ফলো করো না কেন, তোমার এই কি করতে হবে, এই মুখস্থ পার্টটা তোমাকে ওই বই থেকে এই 40 দিনে মিনিমাম 4 বার রিভাইজ করে ফেলতে হবে। এটা যদি তুমি করতে পারো এই 5 নাম্বার তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এর পরবর্তীতে গেল দেখো, এটা তো মুখস্থ পার্টের অংশ গেল, তাই না? এর পরবর্তীতে দেখো গ্রামার আইটেম। আমি যদি বলি গ্রামার আইটেম, খুব নির্দিষ্ট বা স্পেসিফিক কিছু গ্রামার আইটেম আছে যেগুলো থেকে বারবার কোশ্চেন আসছে এবং আমরা আশা করছি যে এবারও সেই টপিকগুলো থেকেই কোশ্চেন আসবে, ঠিক আছে? তোমাকে সেই টপিকগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 40 দিন সময় আছে তুমি তো সবই একটু একটু করে পড়বা, কিন্তু এই 40 দিনে এই টপিকগুলো এমনভাবে তুমি কমপ্লিট করবা যাতে করে এই টপিকগুলোতে আর তোমার কোনো সমস্যা না থাকে। আমি তোমাকে বলছি এই টপিকগুলো তুমি খুব ভালো মতো নোট করে নাও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে বসার আগে, ঠিক আছে, এই টপিকগুলো একদম তুলাধুনা করে ফেলো, যেন এই টপিক থেকে যে কোনো ধরনের যেভাবে কোশ্চেন আসুক, সহজ আসুক কঠিন আসুক আর খুব বেশি কঠিন আসুক, এইটার কোশ্চেন অ্যান্সার যেন তোমার মিস না যায়। এর পরবর্তী অংশটা দেখো, যে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি টপিক বলবো, প্রতি বছর কোশ্চেন আসবে, সেটা হচ্ছে টেন্স। সেটা কি বলো দেখি, সেটা হচ্ছে টেন্স। এই যে টেন্স, ক্লিয়ার? এই টেন্স থেকে কোশ্চেন আসে, তার মানে টেন্সটা তোমাকে খুব ভালো মতো করে ফেলতে হবে। বিশেষ করে আমি যদি তোমাকে বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ টেন্স, আমি যদি বলি তোমাকে পড়ে ফেলতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? এরপরে তোমাকে পড়ে ফেলতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর পরবর্তীতে তুমি পড়বা দেখো ফিউচার পারফেক্ট আর হচ্ছে পাস্ট পারফেক্ট আর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এই কয়েকটা টেন্স, ঠিক আছে? এই কয়েকটা টেন্স যদি তোমার খুব ভালো মতো জানা থাকে, ইনশাল্লাহ তুমি টেন্স থেকে যে কোশ্চেনটা আসবে সেটা তুমি সলভ করতে পারবে। সবচেয়ে বেশি এখান থাকার মধ্যে আবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে কি বলো দেখি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? তার মানে প্রেজেন্ট পারফেক্ট থেকে প্রতি বছরই কোশ্চেন আসে, প্রতি বছর না হলেও সবচেয়ে বেশি যে কোশ্চেনটা এসেছে, যে টেন্স থেকে কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোন জিনিসটা জানো, ওই যে স্ট্যাটিক ভার্বের যে রুলসটা, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার কথা রুলস অনুযায়ী, কিন্তু না হয়ে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার কথা রুলস অনুযায়ী কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না হয়ে প্রেজেন্ট পারফেক্ট হয়। এই যে রুলসটা আছে এটা খুব ভালো মতো পড়ে যাবে, ঠিক আছে? এর পরবর্তীতে দেখো 2 নম্বর টপিকটা আছে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস, টেন্স বললে রাইট ফর্ম ভার্বস পড়া হয়ে যায়। এই রাইট ফর্ম ভার্বসের একদম শুরু থেকে শেষ তুলনা করে ফেলতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এর পরবর্তীতে দেখো, এর পরবর্তীতে আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই যে দেখো আমি বলেছি যে টেন্স, তারপরে রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই তিনটা বিষয় কিন্তু রিলেটেড, ঠিক আছে? তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তুমি কোশ্চেন মানে পরীক্ষা দিতে বলবা, বা তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করে থাকো, তাহলে তুমি এখানে খেয়াল করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো স্পেসিফিক টপিক থেকে শুধুমাত্র কোশ্চেন আসে না। এই একটা কোশ্চেন সলভ করতে গেলে তোমাকে আরো বেশ কয়েকটা বিষয় নিয়ে ভাবতে হয়। সেই জন্য তুমি এই তিনটা টপিক একসঙ্গে পড়বা
তখন এই তিনটা মিলায় কোশ্চেন আসবে, ঠিক আছে? তার মানে তুমি যখন একটা রাইট ফর্ম ভার্বসের কোশ্চেন সলভ করবা তখন তোমার টেন্সের দরকার আছে, তখন তোমার হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেরও দরকার আছে, আবার তোমার রাইট ফর্ম ভার্বসেরও দরকার আছে, তাই না? তার মানে তোমাকে এই তিনটা টপিক মিলায় খুব সুন্দর মতো করতে হবে। এই যে এই তিনটা থেকে মিনিমাম 2টা কোশ্চেন বা 3টা কোশ্চেন আসবেই। এর পরবর্তীতে আছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি বলি কয় ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আছে, 4 ধরনের। এই 4 ধরনের মধ্যে আবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে থার্ড কন্ডিশনাল। কি বললাম? থার্ড কন্ডিশনাল। এই জিনিসটা তোমাকে ভালো মতো পড়ে ফেলতে হবে, ঠিক আছে? সব কন্ডিশনালই পড়বা, কিন্তু থার্ড কন্ডিশনালটাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? এইটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপরে দেখো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যে তুমি সবচেয়ে যে জিনিসটাতে গুরুত্ব দিবা সেটা হচ্ছে কনজাংশন। তুমি যদি দেখো গত বছরে 3টা এসেছে, তার আগের বছরে 2টা এসেছে, তার আগের বছরও কনজাংশন থেকে কোশ্চেন এসেছে, ঠিক আছে? তার মানে তোমাকে এই কনজাংশনটা খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। এটা 3 স্টার না, 3 স্টার না, এটা হচ্ছে কত 5 স্টার, ঠিক আছে? তার মানে তোমাকে এই কনজাংশনটা খুব ভালো মতো পড়তে হবে। এর পরবর্তীতে ভার্ব। এর পরবর্তী কি পড়তে হবে? ভার্ব। ভার্বের বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে না, সেই প্রকারভেদগুলো পড়তে হবে। সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে নন ফাইনিট ভার্বের ক্ষেত্রে, ঠিক আছে? কোনটা জিরান, কোনটা পার্টিসিপল, তারপরে কোনটা ইনফিনিটিভ, কখন কোন জায়গায় কোনটা বসাতে হয়, এই জিনিসগুলো তোমাকে মাথায় নিতে হবে, ঠিক আছে? তাহলে এই ভার্বকে আমি 3 স্টার দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে তোমার নাউন। নাউন 3 স্টার, ঠিক আছে? নাউনের মধ্যে তোমাকে কোন জিনিসগুলো করতে হবে জানো? যে নাউনের আইডেন্টিফিকেশনটা খুব ভালো মতো করতে হবে, এবং তার পাশাপাশি তোমাকে কি করতে হবে যে এই যে নাউনের আইডেন্টিফিকেশনের সাথে সাথে এই যে ডিটারমিনারের যে ইউজগুলো আছে এই জিনিসগুলো তোমাকে পড়ে ফেলতে হবে। কখন মাছ, কখন মেনি, তারপরে কখন লিটল, কখন ফিউ, কখন এ ফিউ, কখন এ লিটল, এই জিনিসগুলো তোমাকে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? এর পরবর্তীতে দেখো পজিটিভ ভার্ব এন্ড সাবজেক্টিভ। খুব ইম্পর্টেন্ট বিষয়। পজিটিভ ভার্ব এবং সাবজেক্টিভ খুব ভালো মতো পড়ে ফেলবা, কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এর পরবর্তীতে ন্যারেশন থেকে আসেই, মাঝে মধ্যেই আসে, ঘুরে ফিরে ন্যারেশন থেকে আসে ভয়েস সেন্স। এইগুলা 3 স্টার, ঠিক আছে? ন্যারেশন, ভয়েস সেন্স খুব ভালো মতো পড়তে হবে। তাহলে ন্যারেশন, ভয়েস সেন্স যদি তুমি ভালো মতো পড়ো, দেখবা যে এখান থেকে কোশ্চেনগুলো আসছেই, এবং একটু ব্যতিক্রমধর্মী যে রুলসগুলো আছে সেগুলো একটু বেশি করে পড়তে হবে। তখন খুব ইজি কোশ্চেন ন্যারেশন বা ভয়েস সেন্স থেকে দিয়ে দেয় না, একটু ক্রিটিক্যাল করে দেয়, সেই জন্য ক্রিটিক্যাল কোশ্চেনগুলো একটু দেখতে হবে, ঠিক আছে? এর পরবর্তীতে আর্টিকেল এবং প্রিপোজিশন কখনো কখনো 2টা মিলায় আসে বা সেপারেট ভাবে আসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসতে পারে, যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে তাহলে আর জেনারেল প্রিপোজিশন আসবে না, জেনারেল প্রিপোজিশন আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে না, ঠিক আছে? তার মানে তোমাকে এই আর্টিকেল এবং প্রিপোজিশন খুব ভালো মতো করে ফেলতে হবে, ঠিক আছে? এর পরবর্তীতে দেখো যে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট, ঠিক আছে? এগ্রিমেন্ট তোমাকে খুব ভালো মতো পড়ে ফেলতে হবে। এই যে 10টা টপিক আমি দিয়েছি, এই 10টা টপিক যদি তুমি খুব ভালো মতো পড়ো, ঠিক আছে, তাহলে তোমার গ্রামার অংশ নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তার কারণ ঘুরে ফিরে এই টপিকগুলো থেকেই বারবার কোশ্চেন এসেছে এবং এবারও আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? এর পাশাপাশি তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে জিনিসটাতে, সেটা হচ্ছে টেক্সট বুক। টেক্সট বুক, ঠিক আছে? তুমি কি করবা? টেক্সট বুকের প্রতিটা প্যাসেজ, ঠিক আছে, গ্রামেটিক্যাল অ্যানালাইসিস সহ পড়ে ফেলবা, ঠিক আছে? এবং ওখান থেকে সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তুমি যা যা পারো টেক্সট বই থেকে খুব ভালো মতো পড়ে নিবা। এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে রিটেন। সেটা কি বলো দেখি? এই রিটেন, এই রিটেনটা নিয়ে তোমাদের সবার ভয় থাকে, কিন্তু তুমি মাথায় রাখবা এই রিটেনের অলমোস্ট 100% তোমার টেক্সট বই থেকে তুমি কমন পাবা, ঠিক আছে? অলমোস্ট, কি বললাম, অলমোস্ট 100% তুমি টেক্সট বুক থেকে কমন পাবা। এখন তোমার রিটেনে আসে কি? রিটেনে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে দেয়, রিটেনে তোমাকে এটা কি করতে হয়? প্যারাগ্রাফ লিখতে হয়। এই প্যারাগ্রাফটা কি তোমাকে তোমার অজানা কোনো টপিক থেকে দিয়ে দেয়? মানে যে টপিকটা সম্বন্ধে তুমি জীবনে পড়ো নাই, যেটা তুমি কোনোদিন দেখো নাই, এমন টপিক থেকে কি তোমাকে এই প্যারাগ্রাফটা দিয়ে দেয়? কখনোই না। তোমাকে এই প্যারাগ্রাফটা তোমার বইয়েরই কোনো না কোনো একটা টপিক থেকে দিয়ে দেয়। তার মানে তোমাকে প্রতিটা চ্যাপ্টার যখন তুমি পড়ছো, বেস্ট পসিবল নাম্বার অফ প্যারাগ্রাফ তোমাকে পড়ে নিতে হবে ওই টপিকটা থেকে, যাতে করে তোমার মাথায় একটা আইডিয়া থাকে এবং একটু এদিক ওদিক করে দিলে তুমি সেখান থেকে লিখতে পারো। তার মানে প্যারাগ্রাফের জন্য তোমাকে সবচেয়ে বেশি নির্ভরশীল থাকতে হবে টেক্সট বইয়ের উপরে। টেক্সট বই কেন্দ্রিক যত প্যারাগ্রাফ, তুমি যদি পুরো টেক্সট বই খুঁজো তাহলে 40-50টার মতো প্যারাগ্রাফ পাবা। তুমি এই 40-50টা প্যারাগ্রাফ যদি তুমি পড়ে ফেলো, এই 40-50টা প্যারাগ্রাফ পড়ে তোমার মধ্যে যে আইডিয়াগুলো জেনারেট হবে,
এইগুলোর উপর ভিত্তি করে তুমি দেখবে যে পরীক্ষার হলে গিয়ে তুমি প্যারাগ্রাফটা খুব ভালো মতো লিখতে পারছো, ঠিক আছে। এর পরবর্তীতে আছে এক্সপ্লানেশন। এই যে এক্সপ্লানেশন যে জিনিসটা আছে এটা তোমাকে টেক্সট বুক থেকে দিয়ে দিতে পারে, যে তোমাকে কোনো একটা প্যাসেজের লাইন তুলে দিয়েছে, তোমাকে কোনো একটা কবিতার লাইন তুলে দিয়েছে, ঠিক আছে। এর পাশাপাশি কি হতে পারে যে বিভিন্ন ধরনের প্রভাব আছে না, এই প্রভাবসগুলো একটা তুলে দিয়ে বলতে পারে যে এটাকে তুমি এক্সপ্লেইন করো। তার মানে এক্সপ্লেনেশন তোমার দুইটা জিনিসের আসতে পারে, একটা হচ্ছে তোমার কি বলো দেখি টেক্সট বুক থেকে কোনো প্যাসেজের লাইন বা কবিতার লাইন তুলে দিবে, অথবা কি করবে বলো, অথবা তোমার কি করবে বলো দেখি, যে তোমাকে এটা কোনো একটা প্রভাব দিয়ে বলতে পারে এটাকে এক্সপ্লেইন করো, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিসের জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে। এবং 3 নম্বরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং। কি বলো দেখি, সেন্টেন্স মেকিং। এই সেন্টেন্স মেকিং তোমাকে ভাইয়া খুব মনোযোগ দিয়ে করতে হবে। এই সেন্টেন্স মেকিং এর নাম্বার তোলা খুবই সোজা, এমন না তোমাকে রকেট সায়েন্স খাটাই দিয়ে ওখানে বাক্য লিখে দিয়ে আসতে হবে, তুমি খুব জেনারেল বাক্য লিখে দিয়ে আসতে পারো, স্ট্রাকচার অনুযায়ী গ্রামাটিক্যালি ঠিক করে তুমি খুব ছোট ছোট বাক্য লিখে দিয়ে আসলেও কোনো সমস্যা নাই। তুমি খুব মানে একটা সঠিক সেন্টেন্স লিখলেই হচ্ছে, ঠিক আছে। এই জন্য আবার লিখে দিয়ে আসি না এইটা এই পার্টস অফ স্পিচ, ওইটা ওই পার্টস অফ স্পিচ, এইটা এই ওয়ার্ড, এটা ওই ওয়ার্ড, এটার মানে ওটা, এগুলো লেখা যাবে না। তোমাকে কি দেখতে চায় টিচাররা, কি দেখতে চায় যে তুমি ওই ওয়ার্ডটাকে ইউজ করতে পারো কিনা। তার মানে তোমাকে একটা ভার্ব দিয়েছে, তুমি বলে দিয়ে আসলে ইট ইজ এ ভার্ব, হবে না তো। তোমাকে কি করতে হবে, ওইটাকে ভার্ব হিসেবে ইউজ করতে হবে। কোনো একটা অ্যাজিটিভ দিয়েছে ওটাকে অ্যাজিটিভ হিসেবে ইউজ করতে হবে, কোনো একটা নাউন দিয়েছে ওটাকে নাউন হিসেবে ইউজ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কি দেখতে চায়, এটাই দেখতে চায় যে তুমি ওই ওয়ার্ডগুলোকে প্রপারলি ইউজ করতে পারো কিনা সেন্টেন্সে, ঠিক আছে। তার মানে তুমি যদি এই 3টা জিনিসের প্রিপারেশন খুব ভালো করে নাও, এই 3টা জিনিসের প্রিপারেশন তুমি খুব ভালো করে নাও, তাহলে তুমি রিটেনেও ভালো করবা। তাহলে দেখো তুমি, আমি যদি তোমাকে এখন হিসাবটা একটু মিলাই দেওয়ার চেষ্টা করি, যে এভাবে যদি আমি তোমাকে বলি যে দেখো এই যে 6টা টপিক, এই 6টা টপিক যদি তুমি খুব ভালো মতো প্রিপারেশন নিতে পারো, মনে করো এখানে তুমি 5 পেলে, ঠিক আছে, এখানে তুমি 5 পেলে, অথবা আমি ধরলাম যে 4 পেলে, 4 বা 5, ঠিক আছে। এর পরবর্তীতে কি আছে বলো দেখি, এর পরবর্তীতে এই যে টপিকটা, এখান থেকে যে এই 10টা যে টপিক আছে এবং টেক্সট বুক, এটা যদি তুমি ভালো করতে পারো তাহলে তুমি মিনিমাম 7টা কোশ্চেন কমন পাবা। তুমি কি পারবা বলো দেখি, মিনিমাম 7টা কোশ্চেন তুমি কমন পাবা। তাহলে আগে যদি ধরি 4, এখন যদি ধরি 7, 7 4 কত 11, তাই না। এই যে 11 নাম্বার, এটা অনেক, তাই না। তোমার সেফ জোন 11, ইংলিশে 11 পাওয়া মানে বিশাল অনেক নাম্বার পেয়ে গেছো তুমি, ঠিক আছে। তার কারণ বেশিরভাগ স্টুডেন্টই ইংলিশে ফেল করে, এবং দেখবা যে এই 15টার ভিতরে 11টা ঠিক করা মানে কিন্তু তুমি অনেক বেশি নাম্বার পেয়ে যাবে। এর পরবর্তীতে কি থাকে, রিটেন অংশটা। রিটেন অংশটাতে যদি তুমি প্যারাগ্রাফে 5, তারপরে এক্সপ্লেনেশন 3, তারপর হচ্ছে তুমি যদি সেন্টেন্স মেকিং 5 করে ফেলো, তুমি দেখো তো 8 3 কত, 5 3 8 আর 5 13, 13 নম্বর তো হয়ে গেছে। তাহলে এই যে দেখো তুমি রিটেনে তোমার 20-এর মধ্যে তুমি যদি 13 তোলো মিনিমাম, তাহলে দেখো তো তুমি দেখো তো কত নাম্বার পাচ্ছ তুমি বলো, এই যে 24 নাম্বার তুমি তুলে ফেলতে পারছো, ঠিক আছে। তাহলে তোমার কাজ হবে কি ভাইয়া বলো, তোমার কাজ হবে কি, যে খুব গুরুত্ব সহকারে আমি যে টপিকগুলো বলেছি, দেখো এই যে আরেকবার দেখো, এই যে আমি যে টপিকগুলো বলেছি, ফিগার অফ স্পিচ, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, স্পেলিং, তারপরে সিনোনিম অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, এগুলো খুব ভালো মতো একবার পড়ে ফেলবা, একবার না কয়েকবার পড়ে ফেলবা, কয়েকবার যত বেশি সম্ভব পড়ে ফেলবা, ঠিক আছে। এর পরবর্তীতে দেখো, এর পরবর্তীতে যে টপিকগুলো আছে এইগুলা ভাই একটাও বাদ দিয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না। এইগুলা একদম মানে এগুলাতে একদম মাস্টার লেভেলের মানে আইডিয়া নিয়ে আমাকে ওখানে যেতে হবে, ঠিক আছে, যেন কোনোভাবেই এইগুলো থেকে কোশ্চেন আসলে সেই কোশ্চেনের অ্যান্সারটা আমি ভুল করে না আসি, কোনো ভয়, কোনো ভীতি, কোনো নার্ভাসনেস এগুলো যেন আমাকে ছুঁইতে না পারে, ঠিক আছে। এই টপিকগুলো খুব ভালো মতো করতে হবে, এই টপিকগুলো খুবই ভালো মতো পড়তে হবে। এবং তোমাকে প্রতিদিন একটু লেখার প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন বেশি বেশি করে লিখতে হবে, ঠিক আছে। তুমি মনে রাখবা, একটা কথা মনে রাখবা, প্র্যাকটিস মেক এ ম্যান অলমোস্ট পারফেক্ট, ঠিক আছে। এবার দেখো আমি যদি তোমাকে বলি যে কেউ পারফেক্ট হয় না এই পৃথিবীতে, তার মানে তোমাকে পারফেক্ট হওয়ার চিন্তা করতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে যে তোমার ইমপ্রুভমেন্ট কিভাবে হয়। এই ইমপ্রুভমেন্টটা তোমাকে করার জন্য তোমাকে কি করতে হবে, প্রতিদিন রিটেন প্র্যাকটিস করতে হবে। তুমি 40 দিন যদি রিটেন প্র্যাকটিস করো, আমি কথা দিচ্ছি তুমি মিনিমাম 15 নাম্বার পাবো, বেশি 20-এর মধ্যে, ঠিক আছে। তোমাকে এই জন্য বেশি বেশি করে রিটেন প্র্যাকটিস করতে হবে। এবং আমি যে টপিকগুলো বলেছি ভাইয়া, এই টপিকগুলো তুমি যদি এখন থেকে এই 40 দিনের মধ্যে 4 থেকে 5 বার রিভাইজ করে ফেলো, আমার মনে হয় না
যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলো এমসিকিউ বলো আর রিটেন বলো কোনো জায়গায় গিয়ে তুমি আটকাবা। তাহলে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আমি আশা করব তোমরা এই ভিডিওটা দেখবে, দেখে একটু চিন্তা ভাবনা করবে, কোশ্চেন ব্যাংক সলভ করে একটু অ্যানালাইসিস করে তুমি পড়া শুরু করবে। 40 দিন অনেক বেশি সময়। তুমি যদি একটু গুছিয়ে পড়াশোনা করো, একটু ক্যালকুলেটিভ পড়াশোনা করো, তাহলে তোমার সিটটা তুমি অবশ্যই তোমার করে নিতে পারবা। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে বিজয়।